আমার ছাত্রী ক্লাস 9-এ পড়ে। আজকে সে হঠাৎ করে বলল, স্যার, আপনি কি আমাদের বাসায় আসার আগে কান্না করেছেন? চোখ দেখে মনে হয় যেন অনেক কান্না করেছেন। আমি লজ্জিত হলাম। নিজেকে সামলে নিয়ে খুব আস্তে করে বললাম, আজকে আমি আসি, কাল বেশি সময় নিয়ে পড়াবো, কিছু মনে করো না। একটা কথা বলবো স্যার? বলো। আপুকে কি এখনো বলতে পারেননি যে আপনি তাকে ভালোবাসেন? আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার সঙ্গে এভাবে কথা বলবে না। শিক্ষক হিসেবে যদি অপছন্দ হয় তাহলে বলে দিবে, কিন্তু অসম্মান করবে না। আপনি শুধু শুধুই রাগ করেন। আপনি নিজেই কিন্তু তার কথা বলেছেন আমাকে। তাছাড়া মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সে কি আপনাকে শুধু বন্ধু মনে করে নাকি অন্য কিছু। কথা না বাড়িয়ে রূপাদের বাসা থেকে বের হয়ে আসলাম। আজকে কোনো কিছুই ভালো লাগবে না। তাড়াতাড়ি মেসে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করতে হবে, তাছাড়া উপায় নেই। 4 দিন ধরে আফরিনের সঙ্গে যোগাযোগ নেই, নাম্বার বন্ধ, ফেসবুকে আসে না। বাসার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রই, আবার ফিরে আসি, কিন্তু দেখা হচ্ছে না। হঠাৎ করে এভাবে কোনো দিন সে হারিয়ে যায় নাই বলে বেশি টেনশন হচ্ছে। মেসে ফিরতেই আমার রুমমেট বলল, কিরে, তুই কোথায় রে? আফরিন এসেছিল, তোর জন্য অপেক্ষা করছিল, তারপর একটা গিফটের প্যাকেট রেখে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে বিছানায় বসে আফরিনের দেওয়া গিফটটা বের করলাম। প্যাকিং খুলে দেখি সেখানে একটা টকটকে লাল পাঞ্জাবি আর একটা সাদা পাজামা রয়েছে। কিছুক্ষণ পাঞ্জাবির দিকে তাকিয়ে রইলাম, ভাবলাম আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কল করেনি কেন? আবার নতুন পাজামা পাঞ্জাবি দিয়ে যাওয়ার রহস্য কি? প্যাকেটের নিচে একটা লাল চিরকুট, আফরিনের হাতে লেখা। সেটা বুঝতে অসুবিধা হলো না, কিন্তু কিসের জন্য এটা কিছু না ভেবেই পড়তে শুরু করলাম। হুট করে বাবা বিয়ে ঠিক করে ফেলেছে, তাই যোগাযোগ রাখতে পারি না। বিয়ের শপিং করতে করতে আর বাসার সব কিছু গোছাতে ব্যস্ত সময় পার করছি। যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় আবার হবু বরের সাথে কথা বলতে হয়। তুমি তো আমার খুব ভালো বন্ধু, তাই শত ব্যস্ততার মাঝেও তোমাকে ভুলতে পারবো না। গতকাল শপিং করতে গিয়ে তোমার জন্য পাঞ্জাবি কিনলাম। এটা পরে তুমি আমার বিয়েতে আসবে। তোমার তো একটা পাঞ্জাবি আছে, কিন্তু সেটা পরে বিয়ের অনুষ্ঠানে যাবার দরকার নেই। আগামীকাল দুপুরবেলা আপ্যায়ন কমিউনিটি সেন্টারে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। তুমি কিন্তু সেখানে অবশ্যই যাবে। বিষয় কার্ড দিইনি, কারণ কিছু কিছু স্পেশাল মানুষ থাকে যাদেরকে নিমন্ত্রণ পত্র দিয়ে আসতে বলতে হয় না। আসবে কিন্তু। এটি আফরিন। চিরকুট পরে সমস্ত শরীর স্তব্ধ হয়ে গেল। এতদিন ধরে যাকে ভালোবাসলাম সে কালকে অন্যের হয়ে যাবে, কিন্তু তার দোষ কোথায়? আমি তো তাকে কোনোদিন ভালোবাসি বলিনি, অনেকবার বলবো বলেও বলা হয়নি। ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসে, কারণ আফরিনের কোনো বয়ফ্রেন্ড ছিল না। পরিচয় হয়েছিল বিকাশের কাস্টমার কেয়ার সেন্টারে, সেই থেকে শুরু। সেদিন দুজনেই যখন সিরিয়াল ধরে অপেক্ষা করছিলাম, তখন বারবার আমি তার দিকে তাকিয়েছি। মিনিট 5 পরে সেও বুঝতে পেরেছে, তবুও আমি তাকাতাম আর তার চোখে চোখ পড়তো। এইভাবে প্রায় আধা ঘন্টা পরে সেই সিরিয়াল পেল, নিজের কাজ শেষ করে বের হয়ে গেল। আমি তখনও সিরিয়াল ধরে অপেক্ষা করছি। সে চলে যাবার পরে আফসোস করলাম, ইস, যদি পিছনে পিছনে যেতাম। পরক্ষণে চিন্তা করলাম, পিছনে গিয়ে কি হতো। আমার বের হতে আরও 20 মিনিট লাগলো, কিন্তু আশ্চর্য হলাম, কারণ নিচে নেমে দেখি সে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে আমার সামনে এসে বলল, কেমন আছেন? আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। তারপর আস্তে করে বললাম, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। ভিতরে বসে তখন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? কিছু না। তাহলে শুধু শুধু কেউ কারো দিকে তাকিয়ে থাকে নাকি? হ্যাঁ, আমি তাকিয়ে থাকি। কেন? জানি না। তার মানে মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? না, তেমনটা না, আপনার সামনে চুলগুলো দেখে ভালো লেগেছে। যাবেন কোথায়? খালিশপুর পৌরসভার মোড়।
বাহ, আমিও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত যাব। তাহলে চলেন একসঙ্গে যাওয়া যাক। এটাই সেই পরিচয়। তারপর থেকে পরিচিত হতে হতে বন্ধু আর আপনি থেকে তুমি। আমার মেসের এক বড় ভাই সব সময় বলতেন ভালো একটা মেয়ে বন্ধু থাকলে নাকি গার্লফ্রেন্ডের দরকার হয় না। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে বন্ধু থেকে একসময় প্রেম হয়ে যাবে। তখন যদি সেই প্রেম পূর্ণতা না পায় তাহলে তার বেদনা ভয়ঙ্কর। হুমায়ুন আহমেদ বলে গেছেন একটা ছেলে আর একটা মেয়ে অবশ্যই বন্ধু হতে পারে, কিন্তু তারা একসময় প্রেমে পড়বেই। হয়তো সারা জীবনের জন্য, নয়তো ক্ষণিকের জন্য, হয়তো দুজনেই বা যে কোনো একজন, কিন্তু প্রেমে তারা পড়বেই। রাত 8টা বেজে গেছে। আমি আফরিনদের বাসার নিচে দাঁড়িয়ে আছি। নাম্বার বন্ধ না হলে কল দিয়ে বের হতে বলতাম, কিন্তু তাকে কিছু বলার উপায় নেই। বাড়িটা মরিচবাতি জ্বালিয়ে সাজানো হয়েছে। সকালবেলা যখন আসলাম তখন তো ছিল না, মনে হয় তারপরেই সব কিছু লাগানো হয়েছে। রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই বুঝতে পারছে এটা একটা বিয়ে বাড়ি। রাস্তার পাশে ছোট্ট একটা দোকান আছে, সেখানে একটি বয়স্ক লোক শুধু চা সিগারেট বিক্রি করে। আশেপাশে আর কোনো দোকান নেই, তবে এখানে কাস্টমারও কম। আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, চাচা এই বাড়িতে কারো বিয়ে হচ্ছে নাকি? হ বাজান, আফরিনের বিয়ে। তার উত্তর শুনে আমি চুপ করে রইলাম। আধা ঘন্টা পরে হঠাৎ মোবাইলে কল এলো। বের করে দেখি আফরিন কল করেছে। আমি সঙ্গে সঙ্গে রিসিভ করে বললাম, কেমন আছো? ভালো আছি, কিন্তু তুমি আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছো কেন? তোমার রুমমেট তোমার কিছু দেয়নি? হ্যাঁ দিয়েছে, আর সেজন্যই তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে অনেক কিছু বলার আছে। কি কথা? আর যদি কিছু বলার থাকে তাহলে সেটা পরে বলিও, কারণ বাড়ি ভর্তি মেহমান আছে, আর তারা সবাই কি ভাববে? পরে বলতে পারবো না, আজকেই বলতে হবে, না হলে আর কোনো দিন বলা হবে না। বাড়ি ভর্তি মেহমান, আমি এখন কিভাবে তোমার সঙ্গে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো, আমি শুনছি। মোবাইলে না, তুমি কি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে? সামনাসামনি বলতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? অসুস্থ তুমি? প্লিজ আফরিন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার মধ্যে ঢুকে সোজা ছাদে উঠে যাবে। কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি আমার বন্ধু সেটা বলবে। আমি ছাদে যাচ্ছি। ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডা। বাসা থেকে বের হবার সময় শীতের কোনো কাপড় আনিনি। পরনে যে গেঞ্জি ছিল সেটা পরে এসেছি, কিন্তু ছাদে দাঁড়িয়ে শীতে কাঁপুনি উঠে গেছে। এদিকে মনের মধ্যে ভয়ও লাগছে, কারণ এভাবে কারোর সঙ্গে কথা বা দেখা করার অভিজ্ঞতা এই প্রথম। তোমার শীতের কাপড় নেই? চমকে উঠলাম। হঠাৎ করে আফরিন কথা বলাতে ধাক্কাকে পিছনে ফিরে তাকালাম। কি বলছি তোমাকে, শীতের কাপড় কই? মনে ছিল না, তাড়াহুড়ো করে বের হলাম, না হলে তো নিয়ে আসতাম। আফরিন তার গায়ের চাদরটা খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো। কিন্তু তুমি? আমার সোয়েটার আছে গায়ে, আর তাড়াতাড়ি বলো কি বলবে তুমি। আমি চাদর জড়িয়ে আবছা আলোয় চকচকে আফরিনের চোখে তাকিয়ে রইলাম। কি হয়েছে বলো না কেন? তোমার কি সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে? আজব মানুষ তুমি, বাড়ির পরিবেশ থেকে কি বুঝতে পারো না এটা বিয়ে বাড়ি? বুঝতে পারছি, কিন্তু মনকে বোঝাতে পারি না। মানে? আমি তোমাকে ভালোবাসি আফরিন, বিশ্বাস করো, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু কোনোদিন বলিনি, কারণ আমাদের সম্পর্কটা শুধু বন্ধুর মতো ছিল না, তাই এটাকে অনেক কিছু ভাবতাম। শুভ, আগামীকাল আমার বিয়ে, আর তুমি এখন আমাকে ভালোবাসার কথা বলো? তোমার কি সামান্য জ্ঞান নেই? বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া হয়তো বাঁচতে পারবো ঠিকই, কিন্তু ভালো থাকতে পারবো না কোনো দিন। আমার জীবনের দৈনিক প্রতিটি কাজে তুমি মিশে গেছো। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তুমি মিশে আছো। একজন ভালো বন্ধু হিসেবে আমার যতটা করা দরকার আমি করেছি শুভ, কিন্তু সেটা তোমার কাছে অন্যরকম অনুভূতি কেন? তুমি একজন অগোছালো মানুষ ছিলে, তোমাকে সেই জীবন পরিবর্তন করে দিয়েছি।
তোমার জীবন এমন করে সাজিয়ে দিয়েছি যাতে অন্য 10টা ছেলে তোমাকে দেখে তোমার মতো চলতে চায়। তুমি চলে গেলে আবার সব কিছু এলোমেলো হয়ে যাবে। আফরিন প্লিজ, তুমি আমার জীবনে চলে আসো। তুমি ছাড়া আমাকে কেউ এমন করে বুঝবে না। তুমি তো সব কিছু বুঝো। শুভ, বিয়ের সব কিছুই ঠিক, আর মা বাবা ও আত্মীয় স্বজনের এখানে সম্মান জড়িত। তোমার হাত ধরে এই নিস্তব্ধ রাতের আধারে পালিয়ে যেতে পারি, কিন্তু সেটা হবে স্বার্থপরতা। তুমি আমাকে ভালোবাসো, তাহলে আগে বলনি কেন? আমি তোমাকে নিয়ে নতুন করে চিন্তা করে দেখতাম, বাবার কাছেও বলতাম। এখন এসব পাগলের মতো কথা বন্ধ করে তুমি চুপচাপ মেসে গিয়ে ঘুমাও। দুপুরবেলা পাঞ্জাবি পাজামা পরে বিয়ের অনুষ্ঠানে এসো, আমার সঙ্গে তখন দেখা হবে। আমি চুপচাপ, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। আমি তাহলে গেলাম। প্রচুর লোকজন বাড়িতে, কে কখন ছাদে আসবে তখন আবার আরেকটা কেলেঙ্কারি। আফরিন হাঁটা শুরু করেছে, আর আমি তাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। তারপর তাকে ঘুরিয়ে সামনে থেকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি একটা আবার ভেবে দেখো। মিনিট 5 সেইভাবে জড়িয়ে ধরে ছিলাম। তারপর আফরিন আস্তে আস্তে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, নিজেকে শক্ত করো আর আমার দিকটা একটু ভেবে দেখো। জড়িয়ে ধরছো তাতে কিছু মনে করি নাই, এবার ভদ্র ছেলের মতো মেসে গিয়ে খেয়ে তারপর ঘুমাও। মেসে কি রান্না হয়েছে নাকি আমি খাবার দিয়ে দিব? থাক, দরকার নেই। বাড়িতে মেহমান, তাই গরুর মাংস আছে, তুমি বরং অপেক্ষা করো, আমি একটা বাটিতে করে নিয়ে আসি। বিয়ের পর তো আর কোনোদিন এই আফরিনের খাবার খেতে পারবে না, আজকেই শেষ খাবার নিয়ে যাও, কেমন? আমি চোখ মুছে দাঁড়িয়ে রইলাম। আফরিন নিচে চলে গেছে। কিছুক্ষণ পরই ছাদে এসে আমার হাতে বাটি ধরিয়ে দিয়ে বলল, এই নিয়ে কতটা বাটি তোমার কাছে গেল তার হিসেব নেই। তুমি কোনোদিনই বাটি ফেরত দাও না, তাই সব সময় আমাকে বাটি কিনতে হয়। সমস্যা নেই, এখন তুমি যাও তাহলে, আর চাদরটা ভালো করে জড়িয়ে নাও, না হলে ঠান্ডা লাগবে। ম্যাসে এসে শুয়ে রইলাম। কিছুতেই ঘুম পাচ্ছে না। রাত পোহালেই প্রিয় মানুষটা অন্য কারো সঙ্গে নতুন করে জীবন শুরু করবে। খুব সকালে উঠে কেউ কল দিয়ে ফজরের নামাজ পড়তে বলবে না। কেউ আর বলবে না যে নামাজ পড়ে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় আমার বাসার সামনে আসো। সকালবেলা হাঁটা খুব ভালো। ম্যাসের মধ্যে খাবার রান্না না হলে কেউ আর বাসা থেকে খাবার নিয়ে এসে আমাকে দেবে না। শপিংয়ে গেলে আর সে হয়তো আমাকে সঙ্গে নেবার জন্য খুঁজবে না। তার মন খারাপ হলে কোনো দিন বলবে না, চলো আজকে রূপসা সেতু থেকে ঘুরে আসি। আমি গ্রামের বাড়িতে গেলে বারবার কল দিয়ে কেউ কবে ফিরবো সেটা জিজ্ঞেস করবে না। সে বলবে না, তোমাকে বড্ড মিস করি, তুমি তাড়াতাড়ি শহরে আসো, নাকি গ্রামে